নমস্কার। হোমিও উদ্দীপনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচক ডক্টর নীলকান্ত সরকার স্যার। আমাদের আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরির কলাকৌশল, সপ্তম পর্ব, দ্য আর্ট অ্যান্ড ট্যাক্ট অফ কেস ট্রেকিং ইন হোমিওপ্যাথি, পার্ট 7। স্যারকে অনুরোধ করব, স্যার আজকের আলোচনা শুরু করুন। সবাইকে আমি এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। তবে এখনো উপস্থিতির হার দেখছি বেশি না। যাই হোক, আমি শুরু করছি আগের লেকচারগুলোর সঙ্গে সঙ্গতি রেখেই। যেমন ধরুন, রোগীর সঙ্গে সরাসরি কথা না বলে শুধু ইন্দ্রিয়গুলোর সাহায্যে তার শারীরিক ভাষা কিভাবে পরখ করে নেওয়া যায়, সেই মূল পর্বই আলোচনা চলছিল। তো আজকের আলোচনায় আমি আনছি স্থান, কাল এবং দূরত্ব বজায় রাখার বিষয়ে কিছু কথা। স্থান মানে স্পেস, কাল টাইম, এবং দূরত্ব মানে ডিস্টেন্স মেনটেনিং কিভাবে করা যায়, বা পেশেন্টরা করে বা মানুষ করে, সেগুলোর বিষয়ে। স্থান, এটা একটা মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ তো প্রয়োজন। তো এর সঙ্গে তার যে চাহিদা বলতে মনের চাহিদা এবং অপ্রাপ্তির মধ্যে যে সংঘাত, তা তার ব্যক্তিত্বকে প্রকাশ করে থাকে। সুতরাং সেটা নিয়ে আমি আলোচনা করব পরে। কাল, কাল মানে হচ্ছে টাইম। বস্তুর, বা বলা যেতে পারে পার্থিব যে কোনো বস্তুর গতির সঙ্গে সময়ের সম্পর্ক তো আপেক্ষিক। মানুষের চেতনার সঙ্গেও সময়ের সম্পর্ক আপেক্ষিক। কোনো ব্যক্তির সময় জ্ঞান খুব কম, আবার কারো খুবই তীব্র। কেউ সময়ের সঙ্গে দ্রুত কাজ করে, কেউ সময়ের আগে ছোটে, কেউ সময়ের পিছনে খুব ধীরে ধীরে চলে। সুতরাং এই আপেক্ষিকতা নিয়েই পরে আরো আলোচনা থাকবে। দূরত্ব, সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে একটা মানুষ অন্যদের থেকে কতটা দূরত্ব বজায় রাখতে চায়, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো একটা বিশেষ সংস্কৃতিতে, বিভিন্ন সংস্কৃতিতে এটা আবার বিভিন্ন, কতটা দূরত্ব বজায় রাখা স্বাভাবিক এবং সভ্যতার সেটা পরিচায়ক হিসেবে দেখা হবে, তা থেকে কোনো ব্যক্তি বিশেষ কতটা সরে গেছেন, তা থেকে ওই ব্যক্তির মানসিক স্থিতি বা অবস্থার পরিচয় পাওয়া যায়। স্থান, কাল এবং দূরত্ব বজায় রাখার বিষয়ে এ কথা আমাদের মনে রাখতে হবে যে এই তিনটি বিষয় আসলে বাইরের একটা এনভিরনমেন্ট বা উদ্দীপক মাত্র। আসলে মানুষের ব্যক্তিত্ব গঠনের মধ্যেই এর সমস্ত রকমের ইন্ধন লুকানো আছে। আর সেই সূত্রটাই ধরে আমরা তার মানসিক অবস্থাকে পর্যবেক্ষণ করে
তার সামগ্রিকতা বা টোটালিটি নির্বাচনে কাজে লাগাবে। স্থান সম্পর্কে এবার যদি কিছু বলি তাহলে বলবো, এটা সাধারণভাবে বলা হয়ে থাকে যে অন্ন, বস্ত্র, বাসস্থান হলো মানুষের ব্যক্তিগত অধিকার। এর মধ্যে এই যে বাসস্থান, তা হলো আমাদের এই আলোচ্য স্থান বা স্পেস। বাসস্থান ছাড়াও জমি, যেটাকে আমরা ল্যান্ড বলি, ল্যান্ড প্রপার্টি, মানুষের অধিকারভুক্ত বা এর তালিকায় আছে। এই জমি নিয়ে আদিম কাল থেকেই তো মানুষের লড়াই চলছে। এক এক দল বা গোষ্ঠী এক একটা এলাকা দখল করে বসে থাকত এবং অন্য দল সেখানে অনুপ্রবেশ করত, আর করলেই সংঘর্ষ বা তখনকার দিনে কোনো সরকার ছিল না, জমির পাট্টা বা দলিল এসব কোনো কিছুই ছিল না। এমন একটা সময় তো ছিল আদিম পৃথিবীতে, তখন ছিল জোর যার মুল্লুক তার, এটাই ছিল নিয়ম। সে কারণেই অশান্তির আগুন জ্বলত। সভ্যতার অগ্রগতির সঙ্গে আস্তে আস্তে সেসব রোধ হতে থাকলো। জমির অধিকার রাজরাজারা মানুষের হাতে তুলে দিল এবং জমির উপর মানুষের অধিকার আসতে থাকলো। তবুও এখনো এর শেষ হয়নি। কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখেছি কাজিয়া বলে একটা শব্দ ছিল, যেখানে একদল লোক জমায়েত হয়ে মারামারির সাজ সরঞ্জাম নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে অন্যের জমির ফসল কেটে নিত, জমি দখল করত, আর অন্য দল বাধা দিলেই হতো সাংঘাতিক সংঘর্ষ বা কাজিয়া। এই কাজিয়া অবলম্বনেই তো পল্লীকবি জসিমউদ্দিন তার নকশি কাঁথার মাঠে এক ভালোবাসার বেদনা বিথুর ছবি এঁকেছেন। কাজিয়ায় রূপাই হলো এই পল্লী কাব্যের নায়ক যে মারা যায়, আর তার স্ত্রী বা প্রেমিকা বলা যায় সাজু বহুদিন ধরে অপেক্ষায়, অনিদ্রায়, অনাহারে তার জীবন খুব কষ্টে কাটে। সে একটা কাঁথা বুনে চলে দীর্ঘদিন থেকে, যাতে ওই কাজিয়ার ছবি নিপুণ হাতে ফুটে ওঠে। রূপাই বাঁশের বাঁশি বাজাতো, আর তাহারই সুরে মুগ্ধ হয়ে যে পল্লীবালা সাজু তার প্রেমে পড়ে, তা যেন আজও সেই মাঠে ভেসে চলেছে। এমনই লোকগাথা। কবি জসিমউদ্দিন লেখেন, নকশি কাঁথার মাঠে রূপাই মিয়ার বাঁশের বাঁশি আজও বাজে হায়। গোষ্ঠীবদ্ধ এই সংঘাত ব্যক্তিগত স্তরেও সমানভাবে প্রকাশিত। সেই 2 বিঘা কবিতায় আমরা দেখেছি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি অসম্ভব ভাবে ভিটে মাটির প্রতি এক গরিব ব্যক্তির ভালোবাসা ফুটিয়ে তুলেছেন।
তার 2 লাইন পড়ে শোনাই। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে দিনি। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনি। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। যে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খানা, পেলে 2 বিঘে, প্রস্থ দিঘে সমান হইবে টানা, ওটা দিতে হবে। তারপরের কাহিনী তো নিশ্চয়ই সবার জানা, সুতরাং পুরো কবিতাটা তো আর বলা যাবে না। এভাবে ক্ষমতা এবং লোভ মানুষকে অপরের স্থান দখলে কতটা আগ্রাসী করে তোলে। আবার বাঞ্ছারামের বাগানের ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যদি কেউ বইটা দেখে থাকেন, কিছুতেই নির্ভীক বাঞ্ছাকে জমিদার কাবু করতে পারে। গাছ গাছালি, পাক পাখালি, ফল ফলাদিতে ভরপুর বাঞ্ছারামের বাগান ছিল মায়া ভরা একটা যেন উদ্যান। আর তার মায়ায় বাঞ্ছারাম তাকে রক্ষা করার জন্য ছিল মরিয়া, জীবনপণ করে সেই বাগান তিনি রক্ষা করেছিলেন। সুতরাং বলা যায়, স্থান বা স্পেস হচ্ছে মানুষের আত্মপরিচয়, আত্মসম্মান। এর চারিদিকে তাই মানুষ শক্তপোক্ত দেয়াল তুলে দেয়, সরকারি পাট্টা বা দলিল থাকে, যা প্রমাণ করে তার অধিকার। এই দেয়াল হলো একটা সীমা, যার বাইরে তার অধিকার নেই, আবার অন্যদেরও অধিকার নেই ওই সীমা লঙ্ঘন করার। আর তা যদি কেউ করে, তবে সংঘর্ষ তো অনিবার্য হয়ে পড়ে। আমরা শুধু মানুষ নয়, প্রকৃতির জগৎ যদি পর্যবেক্ষণ করি, তাহলেও দেখতে পাই একই প্রজাতির প্রাণীরা বনে জঙ্গলে বা যেখানেই হোক একত্রে যূথবদ্ধ বা অবস্থায় একটা স্থানে থাকে। অন্য প্রজাতি যদি সেই সীমা লঙ্ঘন করে, তবে সংঘর্ষ শুরু হয়ে যায়। পাড়ায় পাড়ায় আপনারা যদি কুকুরদের লক্ষ্য করবেন, একদল কুকুর একটা বিশেষ এলাকার মধ্যে থাকে। যদি অন্য পাড়ার বা এলাকার কোনো কুকুর ওই এলাকার মধ্যে ঢোকে, তবে আর রক্ষে নেই। সেই কারণে কোনো পোষা কুকুরকে সকালে যারা হাঁটাতে নিয়ে যায়, তারা এই ব্যাপারটা ভালো করেই টের পান। রাস্তার কুকুররা দফায় দফায় এদের আক্রমণ করে থাকে। এবার আমি মানসিক প্রেক্ষাপটে, এটা হলো বস্তুগত প্রেক্ষাপট, মানসিক প্রেক্ষাপটে এই স্থানের গুরুত্বটা কেমন, সেদিক থেকে কিছু কথা বলার চেষ্টা করছি। মানসিক দিক থেকেও প্রতিটি মানুষের চারিদিকে একটা অদৃশ্য দেয়াল আছে, একটা স্থান সে মনে মনে অধিকার করে থাকে। একে বাতাসের বুদবুদ বা এয়ার বাবল বলে, অর্থাৎ একটা ঘেরা গন্ডি যান। যেমন একটা উদাহরণ দেয়া যাক, অহংকার বা ইগো, এর 3টে পর্যায়ে আছে। কোনো কিছু প্রাপ্তিতে তার সন্তুষ্টি নেই,
যত পায় আরো চায়, সে মনে করে সেটা তার পাওয়ার অধিকার আছে। আর যদি না পায় তাহলেও সে সন্তুষ্ট হতে পারবে না। এটা হলো প্রসারণ হওয়ার তীব্র ইচ্ছা। অর্থাৎ একে অনেকে বলেছেন ইগো হাইপারট্রফি। এই অবস্থাকে, এই যে ইগো হাইপারট্রফি বা এই যে ক্রমাগত পার্থিব জিনিসের প্রতি চাহিদা, আরো চাই আরো চাই, এই অবস্থাটাকে ধরে থাকা এর ইগোর আর একটা বৈশিষ্ট্য। কারণ সে যে সম্মান, প্রতিপত্তি, ক্ষমতা লাভ করেছে সেটাকে আবার ধরে রাখতে হবে। ধাক্কা খেলে কিন্তু আবার চুপসে যায়, অর্থাৎ তার স্পেস বা স্থান সংকুচিত হয়ে যায়, ফলে সে নানান রকম রোগের কবলে পড়ে যায়। এটাকে আবার অনেকে ইগো অ্যাট্রফি বলেছেন। যেমন আমার একজন রোগী, সে ছিল রেলের ইঞ্জিনিয়ার। কাজ না করে মিটিং, আড্ডা আর রাজনীতি নিয়ে থাক। তাকে কোনো অফিসার কিছু বলতো না, কারণ সে কেউকেটা হয়ে উঠেছিল অফিসে। একবার অফিসার পরিবর্তন হলো। সেই অফিসার ছিল খুব সৎ, চাঁদরেল অফিসার, কাউকে কোনো ভয় ডর করতেন না। তো একদিন একে ডেকে খুব করকানি দিলেন, মুখোমুখি বাকযুদ্ধ হলো। তাতে তিনি, মানে এই রোগীটি, খুব অপমানিত হয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। সেই থেকে তার রক্তচাপ বেশি হলো এবং হার্টের ব্যথা শুরু হলো। অনেক ওষুধপত্র, পরীক্ষা, সব অ্যালোপ্যাথিক মতে চিকিৎসা সবই হলো, কিছুতে তা সারে না। সে হতাশ, মাথা নিচু করে বসে থাকে এখন, অর্থাৎ তার ইগো চুপসে গেছে। আহত হয়ে জীবনের স্পেস কমে গেছে। একে স্ট্যাফিসাগ্রিয়া দেওয়া হয়েছিল এবং তাকে বিস্তর সাহায্য করেছে। তো এবার আসি আর একটা রোগীর কথায়। একজন রোগী তার মানুষের সাথে মেলামেশার ক্ষেত্রে কেমন জিজ্ঞাসায় বলেছিল, নতুন কারোর সাথে মেলামেশার ক্ষেত্রে সে বেশি কথা বলতে পছন্দ করেন না। সে বলছে, না, এটা কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নয়, ভয়ও নয়, আসলে তাকে বুঝে ফেলুক সে কেমন সেটা তিনি চান না। আবার যদি কোনোভাবে কথা বলা শুরু হয় তবে নিজের গোপনীয় ব্যক্তিগত স্তরের কথাগুলো তিনি মোটেও প্রকাশ করবেন না, কিন্তু অন্যের গোপন তথা ব্যক্তিগত স্তরের কথা কিন্তু জানতে সে নানান রকম চেষ্টা চালিয়ে যাবে। এখানে পরিষ্কার নিজের ব্যক্তিত্বের চারিদিকে একটা দেয়াল তোলা থাকছে, সেখানে বহিরাগতের প্রবেশ নিষেধ। সেলফিশ জায়ান্ট গল্পের আমরা পড়েছিলাম ছোটবেলায়, সেরকম the trespassers will be prosecuted। কিন্তু অন্যের সীমা লঙ্ঘন করে ভিতরে প্রবেশের চেষ্টা আছে। অর্থাৎ রুব্রিক গুলো এরকম হতে পারে যে
reserved, indisposed to talk, silent, taciturn, hides some of his personal affairs or intentions, tactful, sly, deceitful, selfishness, এই রুব্রিকগুলো এর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অর্থাৎ এই রুব্রিকগুলো থেকেই আমরা বুঝতে পারছি কিন্তু যে অবশ্যই পেশেন্টটি সাইকোটিক ডমিনেন্ট। এবার অন্য রোগীর কথায় আসি। ঠিক আগের মতো রোগীটা কোনো নতুন মানুষের সাথে কথা বলে না, মিশতেও পারে না। এক্ষেত্রে সে মনে মনে ইতস্তত বোধ করে, একটা লজ্জা বোধ করে, না উনি মানে ওই নতুন ব্যক্তিটা কি ভাববে, যদি কিছু তার সম্পর্কে বাজে ভাবে। সে কারণে রোগী পুরুষ হলে অন্য নতুন পুরুষকে তো বটেই, সবচেয়ে বেশি এড়িয়ে চলে মেয়েদেরকে। আবার মেয়ে হলে একইভাবে পুরুষদের এড়িয়ে চলবে। তো এমনকি বিপরীত লিঙ্গের মানুষকে ভয়ও পায়। সে যখন বাড়িতে থাকবে, ডক্টর কেন্টের বইতে আমরা যেখানে পাই লাইকোপোডিয়ামে, যে পাশাপাশি দুটো ঘর আছে, সে চাইবে একটা ঘরে সে একাই থাকবে, সেই ঘরে অন্য কারো উপস্থিতি তিনি মোটেই পছন্দ করবেন না। আবার অন্য ঘরে বাড়ির অন্যরা থাকুক, সেটা তার অসুবিধে নেই। আবার বাড়িতে কেউ যদি একদম না থাকে, সেটাও কিন্তু তার কাছে অসহ্য। বাড়িতে লোক থাকুক, অর্থাৎ তিনি লোক সঙ্গ চান, কিন্তু তার কাছে নয়। অর্থাৎ এই যে নৈকট্য, মানে প্রক্সিমিটি, এটা তিনি পছন্দ করেন না। অর্থাৎ এই যে স্পেস বা দূরত্ব, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে কাজ করছে। আমরা এইসব লক্ষণগুলো ম্যাটেরিয়া আমেরিকাতে পড়ে থাকি, কিন্তু হয়তো এভাবে সিনথেটিক্যালি দেখি না। কিন্তু আমরা এগুলোকে এভাবে যদি দেখি, ক্ষতিও কিছু নেই, বরং আরো লাভ হতে পারে। তাহলে আমরা এর ক্ষেত্রে রুব্রিকগুলো এরকম নিতে পারি যে টিমিডিটি, শাইনেস, বা টিমিডিটির আন্ডারই আরো রুব্রিক আছে, যেমন ব্যাশফুলনেস, fear to talk to a new person, fear of opposite sex, company aversion to, dreads being alone at, অর্থাৎ কোম্পানি চায় না, কিন্তু আবার একা হলেও সে থাকতে পারে, একা থাকারও ভয় আছে। আবার প্রেজেন্স অফ স্ট্রেঞ্জার্স টু, মানে নতুন কেউ সেখানে প্রেজেন্স হোক বা পুরনো কেউ হোক, কোনোটাই চায় না। তো আমরা এভাবে কিন্তু একটা জায়গায় আসছি, সেটা কি না ব্যক্তিগত এবং অংশীদারি স্থান, অর্থাৎ ইংলিশে বললে
পার্সোনাল অ্যান্ড শেয়ার্ড স্পেস। এই উপরের এই যে ঘটনা যেটা বললাম এতক্ষণ আগের যে ঘটনাটা, তার দ্বারা কিন্তু এটাই প্রমাণিত হয় যে প্রতিটি মানুষের একটা ব্যক্তিগত স্থান আছে এবং একটা অংশীদারি স্থান থাকে। যেমন কোনো হোস্টেলে, যারা হোস্টেলে থেকেছেন তারা অবশ্যই জানেন, আর যারা নাও থাকেন তারা কল্পনা করলে বুঝবেন যে কোনো হোস্টেলে যেমন কোনো ঘরে ধরুন কোনো ঘরে ধরুন দুটো করে বেডরুম আছে, ওই বেডের যে পরিসর বা জায়গাটা সেটা হয়তো কোনো ছাত্রের ব্যক্তিগত স্থান, সেখানে তার ইচ্ছা মতো যা কিছু করার স্বাধীনতা আছে। ইচ্ছা মতো মানে আইন বহির্ভূত কিছু না, তার ব্যক্তিগত কাজ যেগুলো সেগুলো করার স্বাধীনতা তার আছে। কিন্তু হোস্টেলের লিভিং রুম, প্লে রুম, কিচেন, এসব জায়গায় কিন্তু সবার অংশীদারিত্ব আছে। এখানে সে যা খুশি করতে পারবে না, একটা নীতি কাজ করে, রুল কাজ করে। একইভাবে বাড়ির ব্যক্তিগত ঘরে অলিখিত একটা ব্যক্তিগত অধিকার থাকে, কিন্তু লিভিং রুম বা রান্নাঘরে তা কিন্তু থাকে না। এখানে প্রতিটি সদস্যকে অলিখিত একটা নিয়ম মেনে চলতে হয়। এই নিয়মকে অনেকেই ভেঙে চলতে চায়, ফলে সংঘর্ষ শুরু হয়। নিজস্ব দীর্ঘদিনের অধিকার বোধ থেকেই আপনারা জানেন যে শাশুড়ি বৌমাদের সুপরিচিত প্রাচীন লড়াই তো স্থান বা স্পেসকে নিয়ে। শাশুড়ি মনে করে বৌমা তার স্থান এই বুঝি দখল করে নিল, স্থায়ীভাবে দখল করে নিল, সুতরাং ঠান্ডা যুদ্ধ চলে। এই লড়াইয়ের ধরন থেকেই কিন্তু মানুষকে চিনতে পারা যায়। একটা চিকিৎসিত রোগীর উদাহরণ দেয়া যাক। এক ভদ্রলোকের শহরের বাড়িতে গ্রাম থেকে তার কাকাতো বোন এসেছে চিকিৎসার জন্য। তো সে এখানে কিছুদিন থাকার ইচ্ছা প্রকাশ করেছে, সব ঠিক আছে। প্রথম প্রথম তার সঙ্গে সংঘাত শুরু হয়নি। কিছুদিন পরে দেখা গেল বোনটা তার ব্যবহৃত চেয়ার টেবিল, মানে তার ব্যক্তিগত চেয়ার টেবিল ব্যবহার করছে। শুধু তাই নয়, তার লাইফ স্টাইলটাও আবার অন্যরকম। রাত্রি 8:30টায় খাওয়া, 9টায় শুয়ে পড়া, ভোর 4টেয় ওঠা, ব্যায়াম করা, 7টায় হালকা চা বিস্কুট, 9টায় টিফিন, 12:30টায় লাঞ্চ, 3:30 4টে আবার হালকা টিফিন ইত্যাদি। একদম পারফেক্ট রুটিন মাফিক দিতে হয়। এসব দেখে একটা প্রচন্ড অবজ্ঞা এবং হিংসা কাজ করতে থাকে, আর তা একটা ঠান্ডা যুদ্ধের শুরু করলো। আর তাই কারণে অকারণে তাকে বাক্যবাণী বিদ্ধ করতে সাহায্য করল। যেমন, কাজ নেই, কম্ম নেই, সময় মতো শুধু খাও আর খাও ইত্যাদি। এরকম ধরনের বহু মন্তব্য
উড়ে আসতে লাগলো এবং অবজ্ঞা মিশ্রিত। এতেই ওই বোন অসুস্থ হয়ে পড়লো আরো বেশি। বোনটা ছিল খুবই অন্তর্মুখী, কাউকে কোনো কথা বলতো না, এটাই তার অসুস্থতার কারণ। তো সমস্ত ব্যাপারটা আমরা যখন জানলাম, অসুস্থতার কারণ সম্পর্কে, যাই হোক, এই ক্ষেত্রে ন্যাট্রামিউর এসেছিল এবং ওষুধটা তাকে খুবই সুস্থ হতে সাহায্য করেছে। আর শুধু তাই না, আর তার দাদাকে আমাদের ল্যাকিসিস দিতে হয়েছে, কারণ তার মধ্যে জেলাসি, ইগো, সাসপিশিয়াসনেস, এইসব জিনিসগুলো তীব্র মাত্রায় আমরা অবজ্ঞা, একটা স্ল্যান্ডারিং ডিসপোজিশন, এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করতে পেরেছিলাম। সুতরাং তার দাদাকে ল্যাকিসিস আর ওনাকে ন্যাট্রামিউর, এই দুদিক থেকে দিয়ে কিছুটা কাউন্সিলিং করে অবস্থাটা আয়ত্তে আনতে পারা গেছে। সুতরাং এই যে মানুষে মানুষের সম্পর্কগুলো ক্ষেত্রগুলোতে যে স্পেস এবং তার সঙ্গে ধাক্কা, একের একের স্পেসে আর একজন ঢুকে পড়া, এই বিষয়গুলো শুধু যে খালি ভৌতিক মানে পার্থিব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য তা নয়, এটা মানসিক স্পেসের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। স্পেসে স্পেসে ধাক্কা খাবে। তো কিন্তু যারা এক্সট্রোভার্ট, তারা কিন্তু এই স্পেসটা তাদের অনেক বেশি। যেমন ধরুন কষ্টিকামের রূপ, ইন্টেন্সলি সিম্প্যাথেটিক, আর সেই সিম্প্যাথেটিক হওয়ার জন্যই তারা কি করে, তার ছোট্ট ঘরের মধ্যে অনেককে আহ্বান করে, অনেককে নিয়ে সে থাকতে পছন্দ করে, অনেকের সমস্যা দুর্দশায় সে নিজে ঝাঁপিয়ে পড়ে। এইভাবে সে নিজেকে জগতে বিলিয়ে দিতে চায়। কিন্তু এইভাবে বিলোতে বিলোতে একটা সময় যখন দেখে যে তিনি শুধু দিয়েই চলেছেন, তার দিকে কেউ তাকায় না, তিনি হতাশ হয়ে পড়ে। তার প্রয়োজনে তিনি কাউকে পান না, তিনি অনেক সময় হতাশ হয়ে পড়েন। তখন তিনি অন্ধকার দিকটা দেখতে থাকেন, আর তখন তিনি প্যারালাইজড হয়ে যান। আর এই শোকে দুঃখে যখন প্যারালাইজড হয়ে যান, তখন তার আর কিছু করার থাকে না। আর তিনি কিছু না করতে পেরে আরো হতাশাগ্রস্ত হয়ে যান। এইভাবে এক্সট্রোভার্টরাও অনেক সময় দুঃখ পেয়ে থাকে। যারা খুব ক্ষমতাবান, লোভী, তারা এই স্পেস বাড়াতে থাকে ঠিকই, কিন্তু মন তো সংকীর্ণ। এই সংকীর্ণ মন বা ব্যক্তিগত পরিসর, ব্যক্তিগতভাবে যে মনের পরিসর, তা কমই। এই পরিসর বা জোন, পার্সোনাল জোন কি, ব্যক্তিগত পরিসর বা জোন কি, সেটা আমাদের এখন জানার দরকার।
আমরা প্রতিদিনই বাড়িতে হোক বা বাড়ির বাইরে হোক, হাটে মাঠে বাজারে অফিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষের সাথেই তো কথা বলি, কিন্তু একটা মানুষের সঙ্গে সাথে এক একটা মানুষের সঙ্গে এক এক রকম ভাবে কিন্তু আমরা কথা বলি। ঘনিষ্ঠ বন্ধু হলে বাধাহীন উল্লাসে একদম কাছে ডেকে নিয়ে গলা জড়িয়ে ধরে অনেক সময় কথা বলি। আবার অপরিচিত বা আধা পরিচিত হলে অন্যভাবে সাবধানে রীতি মেনে, সভ্যতা ভব্যতার রীতি মেনে আমরা কিন্তু সেইভাবে এদের সঙ্গে বিহেভ করতে থাকি। তো আসলে মানুষটা কেমন সেটা না জানা পর্যন্ত আমরা কিন্তু আমাদের খাপ খুলি না। কাউকে খুব কাছে থেকে, কাউকে কিছুটা দূরত্ব বজায় রেখে, অর্থাৎ আমাদের চারিদিকে একটা নিজস্ব পরিসর বা জোন, ইংলিশে যদি বলি যে পার্সোনাল জোন বজায় রেখে আমরা এই কাজটা করি। এই পারস্পরিক ভাব আদান প্রদানের ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট দূরত্ব বজায় রাখার যে পদ্ধতি, সেটাও কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্বে সেটা প্রতিফলিত হয়ে থাকে। আর সেই ব্যক্তিত্বটাকে এর মধ্যে দিয়ে ধরতে পারাটাই তো হলো আমাদের কাজ। কেউ সহজেই নতুনের সঙ্গে মিশে দূরত্ব কমাতে পারে, আমরা দেখেছি। আবার কেউ খুব প্রিয়তম জনের কাছেও খুব চাপা থাকে। অনেক স্ত্রীকেই বলতে শুনেছি যে তার স্বামী খুব চাপা, কোনো আবেগের কথাও তার স্ত্রীকে খুলে বলে না। তো এরকম ক্ষেত্রে আমরা জিজ্ঞাসাবাদের দ্বারা বিভিন্ন রোগী থেকে বিভিন্ন রকমের উক্তি পেয়ে থাকি। যেমন কেউ বলে তার স্ত্রী বিশ্বাসযোগ্য নয়, অর্থাৎ তাকে বিশ্বাস করতে পারে না। আবার কেউ বলে যে ওর পেটে কথা থাকে না, তাই ওকে কিছু বলা হয় না, কারণ বললে সমস্যা তৈরি হবে, অর্থাৎ সিকিউরিটি, সেফটি এইসব চিন্তা করে বলে। আবার কেউ বলে যে বললে স্ত্রীটা তার কাছ থেকে নানা রকমের সুযোগ সুবিধা আদায় করে ফেলতে পারে, সুতরাং সেই কারণে সে নিজেকে চেপে থাকে। কিন্তু সে যত রকমের মতাদর্শই দিক না কেন পেশেন্টটা, তার সামগ্রিক লাইফে আমরা যদি অনুসন্ধান করি, তাহলে কিন্তু এই কথাগুলোর সঙ্গে তার সেই কথাগুলো কতটা সঙ্গতিপূর্ণ এবং সেই অনুযায়ী তার ব্যক্তিত্বকে আমরা কিন্তু টাইপিফাই করে নিতে পারি। শুধু এইটুকু কথার উপর নির্ভর করলে চলবে না। কেউ তো নিজের ডান হাতকেও বিশ্বাস করেন, ফলে দুনিয়ায় কেউ তার বন্ধু নেই, নিঃস্বতম একা সে। যন্ত্রণায় কিন্তু সে ভোগী, কিন্তু সে জানে না তার কারণ কি। আর একেই বলে ওই যে মনোবিজ্ঞানী কার্ল জাং এর সিলেক্টিভ আনকনশাসনেস, অর্থাৎ
অচেতন ভাবে সে ওই জিনিসটা বিয়ার করছে তার মনে, কিন্তু সে জানে না কারণ কি। আর সে জানলেও যে সে সেটাকে চেঞ্জ করতে পারবে সব সময় তা নাও হতে পারে। এই যে জোন, এই যে পরিসর, যে তার চারপাশে ভাগ করা হয়েছে, চারপাশে রয়েছে, সেটা সম্পর্কে আমি কিছু বলছি। এই জোনকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। যেমন এক হচ্ছে অন্তরঙ্গ পরিসর, পার্সোনাল জোন। যখন কেউ ফিসফিস করে কথা বলে বা কানে কানে কথা বলা হয় অথবা আলিঙ্গন করে, সেই সময় আমরা বুঝতে পারি এটা হচ্ছে অন্তরঙ্গ জোন, পার্সোনাল জোন। আবার যদি দেখি, পার্সোনাল জোন বলবো না, এটাকে দি ইন্টিমেট জোন বলবো, অন্তরঙ্গ পরিসর। দ্বিতীয় ক্ষেত্রে আমরা ব্যক্তিগত পরিসর বা পার্সোনাল জোন নিয়ে আলোচনায় আসছি। এটা হলো ইন্টিমেট জোন, অর্থাৎ অন্তরঙ্গ যেখানে খুব বেশি, সেখানে দুটো মানুষের মধ্যে দূরত্ব খুব কম হয়, খুবই কম হয়। তো ব্যক্তিগত পরিসর, এবার আলোচনায় আসছি পার্সোনাল জোন সম্পর্কে। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যখন আমরা আলাপচারিতায় ব্যস্ত থাকি, মানে বোজম ফ্রেন্ড, এরকম ক্ষেত্রে যদি আমরা কোনো আলাপচারিতায় ব্যস্ত থাকি, তখন কিন্তু তাকে ব্যক্তিগত জোনের বা পরিসরের আওতায় ফেলা হয়। এটাতে দুজন ব্যক্তির মধ্যে দূরত্ব 1 হাত থেকে 3 হাত দূরত্বের মধ্যে হতে পারে। সামাজিক পরিসর, সোশ্যাল জোন, এটা কিরকম না, সামাজিক কাজের জন্য যখন কেউ আমরা কোথাও মিলিত হই, দূরত্ব 3 হাত থেকে 8 হাতের মধ্যে হতে পারে। আবার জনগণের পরিসর, অর্থাৎ দি পাবলিক জোন, এখানে কি হয়, অর্থাৎ জনগণের মধ্যে যে জনগণের সঙ্গে মিশে সেখানে কাজ করতে হয়। এখানে মানুষের দূরত্ব, মানে পার্থিব দূরত্ব, মানে ভৌতিক দূরত্ব 8 হাত থেকে 11 হাত পর্যন্ত হতে পারে। এই দূরত্বগুলো সাধারণত একটা আনুমানিক, মোটামুটি। এই দূরত্ব থেকে সম্পর্ক কত ঘনিষ্ঠ তা বোঝা যেতে পারে। কোনো একটি সন্তানকে হয়তো বাবা মা বেশি আদর এবং প্রশ্রয় দিল, তার ব্যক্তিত্ব এমন তৈরি হলো যে সে অন্য ভাই বা বোনদের সঙ্গে মিশতেই পারছে না, তার ব্যক্তিগত জিনিস তার অন্য ভাই বোনদের সঙ্গে শেয়ার করতে পারছে না, এক বিছানায় শুতেও পারছে না, তার কোনো জিনিসে হাত দিলে তেলে বেগুনে জ্বলে উঠছে। তো কোনো কোনো বিষয় আছে এরকম, যা বলতে হলে আমাদের স্বরের বৈশিষ্ট্য অনুযায়ী একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে। আগের ক্ষেত্রে আমরা দেখেছি যে ওই সন্তানটি অন্য ভাই বোনেদের সঙ্গে অনেক দূরত্ব তৈরি করে ফেলেছে এবং সে এক বিছানায় তাদের শেয়ারও করতে পারছে না।
আবার অন্য ক্ষেত্রে আমরা দেখছি যে যদি কোনো গোপন বিষয় থাকে তা কি অনেক দূর থেকে বলা যায়? তাহলে নিশ্চয়ই সেটা গোপন বিষয় নয়। গোপন বিষয় বলতে গেলে খুব কাছে, কানে কানে ফিসফিস করে কথা বলতে হবে। তো এই যে দূরত্ব একটা জিনিস, যা থেকে কোন বিষয়ে কেমন সম্পর্ক দুজন মানুষের মধ্যে, তা আমরা কিন্তু ধরে নিতে পারি, বুঝতে পারি, আন্দাজ করতে পারি। যাই হোক, এবার একটা গল্প বলি। আমার একটা রোগী নিয়ে আছেন, যিনি সব সময় চেয়ার টেনে আমার কাজ ঘেঁষে বসতে চায়। প্রথম প্রথম ভেবেছিলাম বোধহয় গোপনতম কোনো একটা কথা বলতে চায়, কিন্তু কয়েকবার আগমনের পরেই বুঝলাম যে না, তা তো নয়। আসলে কি? আসলে অন্তরঙ্গতা বাড়াতে চায়। উদ্দেশ্য উদ্দেশ্য পরে বুঝলাম যে আর কিছুই নয়, ফি দেবার সময় অর্ধেকের অর্ধেক ফি দেবে, যাতে আমি কিছু না বলতে পারি। আমি তার মানসিক লক্ষণের ক্ষেত্রে অ্যাভারেজ লক্ষণটি নিয়েছি, সঙ্গে ডিসিটফুল, ট্যাক্টফুল এই রূপগুলোও নিয়েছি। স্থান কাল সম্পর্কিত বিষয়ে স্থানের সঙ্গে কাল, অর্থাৎ স্পেস অ্যান্ড টাইম, এ সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন বোধ করছি। ধরুন কোন স্থানে ভীষণ গন্ডগোল হচ্ছে, খুন খারাপির পর্যায়ে, পুলিশকে ফোন করলেন, পুলিশ সে সময় এলো না। এলো কখন? না, গন্ডগোল থেমে গেল এবং কিছু নিরপরাধী মানুষকে ধরে নিয়ে গেল। অন্য সময় এসে সেই পুলিশই পুলিশ বলে জনগণের কাছে খাতির পাচ্ছে এবং খাতির আদায় করে নিচ্ছে। এখানে স্থানকালের বিশেষ ভূমিকা, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রুব্রিক গুলো ওই পুলিশের ক্ষেত্রে এরকম হবে: ডিসিটফুল, স্লাই, ট্যাক্টফুল, অপরচুনিস্ট, করাপ্ট, ডিসঅনেস্ট, গ্রিডি, ডমিনেন্ট সাইকো। আবার ধরুন এক রোগী বাড়িতে একরকম ব্যবহার করছে। আমরা দেখেছি ডক্টর কেন্ট সুজা পড়া লেকচার দিতে যে এরকম কিছু কথা বলেছেন, যে একটা রোগিনী বিয়ে হওয়ার পরই ওভারিয়ান পেন শুরু হলো, মেন্টালি ডিসব্যালেন্স হয়ে গেল এবং তিনি কি কলহ প্রবণ হয়ে গেলেন, ঝগড়াটে হিংসুটে হয়ে গেলেন, বাড়ির কাউকে সহ্য করতে পারছেন। তার ডিসপোজিশনই যেন একটা চেঞ্জ হয়ে গেল। আবার কিন্তু বাড়ির বাইরে যখন তিনি যাচ্ছেন, তখন আমরা তাকে কিন্তু দেখছি যে তার ব্যবহারের আমূল পরিবর্তন হচ্ছে। খুব ভালো মানুষ, সবার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, সম্মান করছে, নরম প্রকৃতির, সবাই তাকে মাটির মানুষ বলছে। ডক্টর কেন্ট বলেছেন
তিনি আসলে একটা প্রতারক, চিট, ডিসিটফুল, এ গ্রেট সাইকোটিক। একজন যুবক ছেলে ঘরের ভিতর তার মেয়ে বন্ধুকে এত আদর করেন, কিন্তু বাইরে পাবলিকের স্থানে চুমু খায়, এবং সেটা অসম্ভব সক্রিয়তা। আসলে কি? আসলে নিজের অহমিকাকে সে তৃপ্ত করতে চায়। পাবলিক দেখলে তার অহমিকা আরো ফুলে ওঠে। এই অশোভনীয় কাজের জন্য মেয়ে বন্ধুটি তাকে পরিত্যাগ করে দিয়েছিল। এটাও তার কাছে এক সাংঘাতিক রকমের আহত হওয়া, এবং তার ইগো চুপসে দুমড়ে মুচড়ে হতাশায়, হার্ট অ্যাটাকে জর্জরিত হয়ে গেছিল। সেই অবস্থায় তিনি আমাদের কাছে এসেছিলেন। এটাও সেই স্থান কালের এবং স্পর্শবোধের ভয়ানক রকমের অসামঞ্জস্যতা। আবার সময়ের সঙ্গে এত দ্রুততা অনেকে বজায় রাখতে চান যে এই যে স্থানবোধ, সেটাই সংকুচিত হয়ে যায়। যেমন ধরুন, আর্জেন্টিন নাইট্রিকাম এত ইম্পালসিভ যে অ্যাপয়েন্টমেন্ট টাইমের আগেই অথবা ওই টাইমের মধ্যেই তাকে হাজির হতেই হবে। আর্জেন্টিন নাইট্রিকাম এবং ক্যানাবিস ইন্ডিকাতে আমরা দেখেছি যে এক্সাজারেশন অফ টাইম অ্যান্ড ডিস্টেন্স খুবই প্রকট। যেমন এতে আছে, টাইম সিমস টু লং, এ ফিউ সেকেন্ড সিম এজেস। সময়টা মনে হচ্ছে খুব লম্বা, কয়েক সেকেন্ড মনে হচ্ছে কয়েক বছর। মানে সে এত দ্রুত চলছে যে সময় পাস হতে পারছে না, সময়টাকে লম্বা মনে হচ্ছে। ডিস্টেন্স সিমস ইমেন্স, দূরত্বটাকে মনে হচ্ছে কত বড়। এ ফিউ রডস সেম মাইলস, কয়েক রড মনে হচ্ছে কয়েক মাইল। অর্থাৎ এই টাইম সেন্স এবং ডিস্টেন্সের সেন্স অনেক লম্বা হয়ে যাচ্ছে, অর্থাৎ সে এত হারিট। আবার মেডোরিনামে এসে আমরা দেখতে পাচ্ছি যে হে এত দ্রুত কাজ করে যে মনে হয় টাইম পাসেস টু স্লোলি। অ্যালুমিনিয়াম, ক্যানাবিয়াস ইন্ডিকা, আর্জেন্টাম নাইট্রিকাম, এইসব ওষুধে তো আমরা এগুলো দেখি। ইজ ইন এ গ্রেট হারি when doing anything, is in such a hurry she gets fatigued. এত দ্রুত কাজ করছে যে সে ফ্যাটিক হয়ে যাচ্ছে, যা সাইকোসিস ডমিনেন্ট রোগীদের ক্ষেত্রে খুবই একটা প্রকট বৈশিষ্ট্য। আবার এই মেটোরিনিয়ামের ক্ষেত্রেই আমরা দেখি যে তার মেমোরিগত সেন্স থেকে যে সে ফরগেটফুল অফ রিসেন্ট থিংস, বাট ওল্ড মেমোরি আর ইনট্যাক্ট। এটাও একটা টাইমের ব্যাপার। ওল্ড মেমোরি মানে অনেক পুরোনো দিনের সময়, আর রিসেন্ট মানে বর্তমানের সময়ের যে মেমোরি। বর্তমানের মেমোরি হারিয়ে গেছে, কিন্তু ওল্ড মেমোরির মধ্যে কোনো গোলযোগ ঘটেনি। অর্থাৎ কিনা, দ্যাট ইজ এন ইনকোঅর্ডিনেশন অফ মেমোরি হুইচ ইজ
ডমিনেন্টলি সাইকোটিক। স্থান কাল সম্পর্কে আরো বলা যায় যে রোগীর স্থানবোধ অনেক সময়ই শূন্য হয়ে যায়। আমাদের মেটিরিয়া মেডিকাতে এরকম প্রচুর সিমটম আছে। স্থান কাল স্পেস, বিভিন্ন মাইন্ডের বিষয়গুলোতে যেরকম আমি বলছি সেরকম, এবং আরো অনেক আছে। আমি শুধু কয়েকটা মাত্র এক্সাম্পল দিলাম, এখানে যেরকম আরো এক্সাম্পল দিচ্ছি, যেমন স্থান এবং সময় নিয়ে। যেমন ধরুন ডেলুশন, মনে হচ্ছে যে সে বাতাসে ভাসছে, ফ্লোটিং ইন এয়ার, মানে কি তার তার নিজস্ব স্থানবোধ নেই, তার নিজস্ব স্পেস বোধটা হারিয়ে গেছে এবং বাতাসে ভাসছে সে। আমরা দেখেছি ক্যান্সারি, সুরা, ক্যালিবাইক্রোমিকাম, সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে ল্যাকিসিস এবং ফসফরাস, খুব গুরুত্বপূর্ণ এই ফ্লোটিং এর ক্ষেত্রে কাজ করে। আবার ফ্লাইং সেন্সেশন অফ, সে মনে হচ্ছে ফ্লাইং, উড়ে যাচ্ছে। স্বপ্নের মধ্যে যদি উড়ে যায়, আমরা দেখেছি লাইকোপোডিয়ামে আছে। কিন্তু এমনি যদি জ্বর হোক বা অন্য কোনো মাথা ঘোরা হোক বা অন্য কোনো প্রবলেমের সঙ্গে অ্যাসোসিয়েটেড হোক, এই সেন্সেশনটা যদি থাকে তাহলে যথেষ্ট পিকুলিয়ার। যেমন ক্যানাবিস ইন্ডিকাম, ল্যাকিসিস, ওপিয়াম, ক্যাম্ফর, এইসব ওষুধে কিন্তু আমরা এগুলো পাই। তার মধ্যে ল্যাকিসিস খুব উল্লেখযোগ্য। এবং ওই যে গাঁজা বা আফিং থেকে যেসব ওষুধ তৈরি হয়, ক্যানাবিস ইন্ডিকা, স্যাটিভা ইত্যাদি, ওপিয়াম, এই সব ওষুধের মধ্যে এই জাতীয় নার্কোটিক ইফেক্ট আমাদের নার্ভাস সিস্টেমের উপরে তীব্রভাবে ফেলে, যা এই জাতীয় সেন্সেশন তৈরি করতে সাহায্য করে। কিন্তু নিজের অস্তিত্ব সম্পর্কে অদ্ভুত ধারণা তার স্থান কালকে উচ্ছেদ করে দিতে পারে। এটা হচ্ছে অস্তিত্ব সম্পর্কে। যেমন ধরুন ডেলিউশনস, সে একজন সুপার হিউম্যান, কোন ওষুধে ভালো পাই না ক্যানাবিস ইন্ডিকা। আবার মনে করছে সে একটা সুপার হিউম্যান এর কন্ট্রোলে আছে, যেমন হি ইজ আন্ডার কন্ট্রোল অফ সুপার হিউম্যান। একটা অদৃশ্য শক্তি তাকে যেন কন্ট্রোল করছে সবসময়। কোন ওষুধগুলো খুবই পাওয়া যায়, ল্যাকিসিস, নাজা, থুজা। তো আরো দেখি যে এই অস্তিত্ব তবু এখানে ধরে আছে যে সুপার আছে, সেটা সুপার হিউম্যান কন্ট্রোল করে যাচ্ছে, তার কন্ট্রোলের মধ্যে আছে, একটা সেন্স আছে। কিন্তু এই সেন্সেশনও পুরো শূন্য হয়ে যেতে পারে। কোন ক্ষেত্রে শূন্য হতে পারে না, ডাই, থট হি ওয়াজ অ্যাবাউট টু ডাই, অথবা মনে করে ইয়েস ডায়েট, সে মরে গেছিল। তো এমনকি সে মৃত্যুর ঘর থেকে ফিরে এসেছে। অ্যাকোনাইট, আর্জেন্টাম নাইট্রিকাম, নাইট্রিক অ্যাসিড এবং থুজা, এইসব ওষুধের মধ্যে এগুলো পরিষ্কার ভাবে আছে।
সে মনে করছে সে এ জগতের বাসিন্দাই নয়, অর্থাৎ তার অস্তিত্ব নেই। থিংস হি ইজ ডিভাইন, তার অস্তিত্ব শূন্য হয়ে গেছে। ক্যানাবিস ইন্ডিকাম স্ট্র্যামোনিয়াম, এই জাতীয় ওষুধের মধ্যে আমরা এটা দেখতে পাই। আবার দেখছি যে সে যেন ডাবল, হেজ অফ বিং ডাবল, দুটো হয়ে গেছে। একটা মানুষ তার অস্তিত্ব বিপন্ন হয়ে ডাবল মানুষে রূপান্তরিত। অ্যানাকার্ডিয়ামের মধ্যে খুব দেখতে পাই, ব্যাপটিসিয়ার মধ্যে দেখতে পাই, জ্বরের ঘোরে সেটা। ল্যাকিসিসকে দেখতে পাই, পেট্রোলিয়ামকে দেখতে পাই, থুজাতে দেখতে পাই। অর্থাৎ দেখছেন সব ইনকোঅর্ডিনেশন। একটা মানুষ ডাবল হচ্ছে কখন? দ্বিত্ব, ইনকোঅর্ডিনেশন। অর্থাৎ এখানে অ্যান্টিসাইকোটিক গ্রুপের ওষুধ থুজা, ল্যাকিসিস, এরা সব এসে হাজির হয়েছে। তো আবার দেখছে একটা পা, তার একটা পা ডাবল হয়ে গেছে, পেট্রোলিয়াম। আবার দেখছে যে তার পাশে কেউ একজন শুয়ে আছে, পালসেটিলা। সে ডাবল হয়নি ঠিকই, তার অস্তিত্ব ঠিক আছে, কিন্তু অন্য কেউ তার পাশে শুয়ে আছে। আবার দেখছে যে তার শরীর, তার জীবন এবং তার পৃথিবীর সমস্ত কিছু, যা কিছু সে দেখছে, এভরিথিং ইজ আনরিয়াল, কোনোটারই বাস্তব ভিত্তি নেই। এই জীবন আছে কি নেই, সে অনেক সময় হাত দিয়ে পরখ করছে, দেখছে আমি আছি তো, ইজ ইট মি, আমি কি আছি, এই ঘর বাড়ি এগুলো কি রিয়েল, এই জিনিসপত্র এগুলো কি আমার? এই যে তার মধ্যে একটা সংকট, সময় এবং কাল, এগুলোর মধ্যে যেন একটা ঘোরতর সংকট জনক চিন্তা ভাবনার আবির্ভাব হয়েছে। যখনই এরকম ধরনের চিন্তা ভাবনার হবি, যদি কোনো বিপদ, আলঝেইমার্স বা অন্য কোনো মেমোরিগত সংক্রান্ত রোগগুলো যদি না থাকে, তাহলে এগুলোকে পিকুলিয়ার সিজোফ্রেনিয়া বা আলঝেইমার্স, এইসব রোগগুলো যদি না থাকে, তাহলে অবশ্যই এটাকে পিকুলিয়ার সিমটম হিসেবে গণ্য করে ওষুধ দিলে কাজ হতেই হবে। জ্বরের ঘোরে যেরকম, বা কোনো রোগের ক্ষেত্রে সিভিয়ার, দেখা গেছে যে রোগী কখন মরবে, প্রেডিক্টস দ্য টাইম অফ ডেথ। তার মানে আগের থেকে সেটা সে বলে দিচ্ছে। ল্যাকিসিসের রোগীর ক্ষেত্রে তো আমরা দেখি যে ক্লেয়ারভয়েন্স, এবং সে যেটা বলছে সেটাই বাস্তবে রূপান্তরিত হচ্ছে এবং সত্যি সত্যি সঠিক প্রমাণিতও হচ্ছে। মেডোরিনামের মধ্যেও ওই একই সিমটম আছে, anticipates the things and which is correct। আবার জ্বরের ঘোরে রোগী বলছে আমি বাড়ি যাব,
কারণ সে মনে করছে তার নিউরোলজিক্যাল সিস্টেম, তার চেতনা, সেন্স বলছে যে সে বাড়িতে নেই, সে বাড়িতে নেই। তো সেইটা হচ্ছে একটা তার পিকুলিয়ার ব্যাপার। আমি একটা রোগী দেখেছিলাম, কার্ডিয়াক সমস্যা, হার্ট, এই ব্রেন ঠিক আছে, সব ঠিক আছে, সেক্ষেত্রে সে মনে করছে যে সে বাড়িতে নেই, সেই জন্য বাড়ি থেকে ছুটে ছুটে সে পালিয়ে যাচ্ছে। তাকে আবার কোথায় চলে যাচ্ছে অনেক সময় খুঁজে পাওয়া যাচ্ছে না, আবার ধরে নিয়ে আসছে। কিন্তু তার ব্রেনের কোনো সমস্যা নেই, সমস্ত রকমের পরীক্ষা করে দেখা গেছে। কিন্তু কার্ডিয়াক রোগের ক্ষেত্রে এই যে অ্যাসোসিয়েশন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ তার স্পেস, তার আইডেন্টিটি সে ভুলে গেছে, সে কারণে সে ছুটে পালিয়ে যাচ্ছে। তো এই যে স্পেস, আইডেন্টিটি এবং টাইম সম্পর্ক, এরকম অজস্র উদাহরণ আমাদের হোমিওপ্যাথিতে। হোমিওপ্যাথি তো হলো একটা সার্কামস্ট্যান্সিয়াল স্টাডি, অর্থাৎ তার চারপাশের ঘটনা প্রবাহগুলো কেমন, তার নিরিখে সেইগুলো বিচার করতে হয়। তো ঘটনা হচ্ছে যে এই যে সার্কামস্ট্যান্সিয়াল, তার ব্রেনের রোগ যদি হতো তাহলে এটাকে সেই রিলেশনে আমরা অনেকটা কমন সিমটম আনতে পারতাম। কিন্তু কার্ডিয়াক প্রবলেমের ক্ষেত্রে এই সিমটমটা তো সেভাবে আনা গেল না, অর্থাৎ এর সার্কামস্ট্যান্সিয়াল বিষয়। তো যাই হোক, যেমন ধরুন ইগো ফ্যাক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা কি করে মানুষকে দূরে সরিয়ে রাখে এবং তাকে সেলফিশ মানুষে রূপান্তরিত করে ফেলে। আমরা দেখেছি যে সুচিত্রা ভট্টাচার্যের নীল ঘূর্ণি উপন্যাস যদি আপনারা কেউ পড়ে থাকেন, সেখানে দেখবেন বোধিসত্ত্ব মজুমদার বলে যে নায়ক, তার লাইফস্টাইল, তিনি একজন বিজ্ঞানী, ফিজিক্সের বিভিন্ন বিষয়ে তার গবেষণাপত্র খুব উচ্চ প্রশংসিত হয়েছে। ব্ল্যাক হোল হোল সম্পর্কে তার গবেষণা অনবদ্য একটা দিক উন্মোচন করেছে। তার জন্য তিনি বিজ্ঞানী হিসেবে বিশ্ব স্বীকৃতি লাভ করেছেন। তিনি এই বিষয়ে বুঁদ হয়ে থাকেন এবং তিনি নিজেকে যখন বাড়িতে থাকেন তখন তার স্ত্রী তার সেবা করে, তার চটি জোড়া কোন জায়গায় থাকবে, তার শীতকালে জল গরম হওয়া, গিজারে জল গরম করতে দেওয়া, সাবান, টাওয়েল নির্দিষ্ট জায়গায় জায়গায় থাকতে হবে। এর একটু যদি এদিক ওদিক হয়, মানে তার স্পেস সম্পর্কে তার এবং পজিশন সম্পর্কে তার কিরকম, মানে ধারণাটা কিরকম, সেটা ওখানে পরিষ্কার দেওয়া আছে। তার টাওয়েল, তার ব্যবহৃত সাবান, তার চটির জোড়া, তারপরে তার ড্রেস চেঞ্জের ব্যাপার, কোন ড্রেস পরে তিনি সেদিন কলেজে যাবেন ইত্যাদি, তার খাওয়ার টেবিলে খাবার সাজানো, তার পছন্দের খাবার সেখানে যোগান দেওয়া, এইসবে একটু যদি ত্রুটি হয় তিনি কিন্তু আর মানুষ মানুষ থাকেন, বউকে যথেষ্টভাবে গালি গালাজ অসম্মান করে থাকে। তো এরকম এক ভদ্রলোক, প্রায় 55 বছর বয়স,
লম্বা ফিগার, সুশ্রী দেখতে, যদিও বয়স হয়েছে তার শরীর এখনো রিজু। তিনি কিনা এক কলেজ ছাত্রীর, তারই ছাত্রীর, ইউনিভার্সিটির ছাত্রী, তারই ছাত্রীর প্রেমে পড়ে আছে। এবং সে প্রেম কি, কলেজ পড়াশুনোর ফাঁকে ফাঁকে তো বটেই, পড়াশুনোর শেষে বিকেল বেলাটা পুরোটা তার সঙ্গে কাটাচ্ছেন, বাড়িতে নিয়ে আসছেন, এবং সে সম্পর্কে তার ছেলে আছে, ছেলে স্ত্রী কাউকেই তোয়াক্কা করছেন না। অবশেষে তার পুরনো স্ত্রী যখন তাকে আর কন্ট্রোল করতে পারলেন না, তার বাপের বাড়ি চলে গেলেন। তা সত্ত্বেও তার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো দয়া নেই, মায়া নেই, মমতা নেই, ওই মেয়েটাকে বিয়ে করে ফেললেন। বিয়ে করার পরেও সেই একই রুল যখন এর উপরে খাটাতে শুরু করলো, অর্থাৎ তার সমস্ত কিছু দেখভাল করার বিষয়গুলো যখন এর উপরে ন্যস্ত হলো, তখন এ তো শিক্ষিতা মেয়ে, সে এত সব করতে পারবে কেন? ফলে তার সঙ্গে সংঘাত শুরু হয়ে, এই যে ইগো ক্লাস এবং এই যে দূরত্ব শুরু হওয়া, এই যে সেলফিশনেস, এই সমস্ত কিছুই রিলেশনের মধ্যে একটা স্পেস বা দূরত্বকে নষ্ট করে দিতে পারে, আবার গড়েও তুলতে পারে। এবং সময়ের পরিপ্রেক্ষিতে এই জিনিসগুলো পরিষ্কারভাবে ফুটে ওঠে। এবং এই ঘটনাগুলো স্টাডিটাই হচ্ছে আমাদের হোমিওপ্যাথদের কাজ। এবং যে যত বেশি এই ব্যাপারে ব্যুৎপত্তি লাভ করতে পারবেন তিনি বা তারা তত বেশি হোমিওপ্যাথিতে সাকসেসফুল হবেন। এইটুকু বলে আজকের বক্তব্য আমি এখানেই শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। ধন্যবাদ স্যার, একটি অসাধারণ বক্তব্য আমাদের উপহার দেওয়ার জন্য। আমরা পরবর্তী স্তরে চলে যাব, যদিও সময় অনেকখানি অতিক্রান্ত হয়ে গেছে। ডক্টর স্বপন ভুঁড়ো স্যার, আজকের আলোচিত বিষয় সম্পর্কে আপনি কিছু বলুন। এটা ঘটনা হলো যে একটা মানুষের যে সত্তা, তার মধ্যে যেমন ইগো থাকে, সুপার ইগো থাকে, থাকে। তো সুপার ইগো তৈরি হয় তার ফ্যামিলি কন্ডিশনিং, তার সোশ্যাল কন্ডিশনিং, তার রিলিজিয়াল কন্ডিশনিং, এই সব কিছু মিলে কিন্তু সেইটা তৈরি হয়। শুধু স্পেস দিয়ে বোধ হয় সেটা আমি বুঝতে পারিনি ব্যাপারটা, আমার যেটা মনে হয়েছে। আবার বহু জিনিস অন্য রুব্রিক হয়তো ব্যাখ্যা হলো, কিন্তু সেগুলো আন্ডারস্ট্যান্ডিং এর ডিজঅর্ডার হয়েছে, এই রকম যেটা আমার মনে হয়েছে। তো ফলে যাই হোক, আলোচনা নিঃসন্দেহে খুব ভালো হয়েছে, নতুন আঙ্গিকে উপস্থাপন হয়েছে। আর যেটা এই বোধিসত্ত্ব যে চরিত্রটা, তো তার মধ্যে যে তার সমস্ত কিছু ঠিক করে দিতে হবে, না দিলে সে ভীষণ রেগে যায়। এটা তার ডিক্টেটোরিয়াল অ্যাটিটিউড হতে পারে, সে অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারে ভুগছে। সুতরাং তাকে তার সঙ্গে ওপর একটা আমরা হয়তো এরকম ভাবতে পারি, সেই পেশেন্টের ভিতরে ঢুকতে হবে, তার সঙ্গে সেই ইন্টারাকশন করতে হবে, তবে বোঝা যাবে। এইটুকু আমার মনে হয়েছে, এইটুকু বললাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আমরা আজকের আলোচনা সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা হ্যান্ড রাইজ করবেন, আমরা সেই প্রশ্নের। আচ্ছা, ডক্টর মিহির কুমার দাস স্যার, হ্যাঁ বলুন। আমি নীলুদাকে প্রশ্ন করছি যে এটাকে কি, এই যে বোধিসত্ত্বর ক্যারেক্টারটা, এটাকে কি পারফেকশনিস্টের কোনো ক্লাসের মধ্যে ফেলা যাবে? একটাই প্রশ্ন। না না, পারফেকশনিস্ট মানে কি, ও নিজে তো চাইছে, মানে কি, ও সেবা চাইছে আর কি। মানে অন্যের কি কষ্ট হলো, কতটা কি অসুবিধে হলো, সুবিধে হলো, সে তার জানার দরকার নেই, তার এগুলো পেতে হবে। সেলফিশনেস।
পারফেকশনিস্ট হলে তো সে নিজে একদম পারফেক্ট ওয়েতে নিজে সব করে নেবে, নিজে তো করছেন, খালি অন্যের উপরে একটা ডোমিনিয়েটিং টেন্ডেন্সি, একটা খবরদারি খাটাচ্ছে, এবং তাতে অন্যের কি হলো সে দেখে না। আর তাহলে এটা সেলফিশনেস আর ওই ডিক্টেটরশিপ, এই দুটোর হ্যাঁ কি মানে ক্লাসিফিকেশন কিন্তু আসবে, মানে দুটোকেই রুব্রিক নেওয়া যাবে। হ্যাঁ, দুটোই নেওয়া যাবে। অনেক ধন্যবাদ। সেলফিশনেস প্রকট, কারণ আর একটা ঘটনা থেকেও তো প্রমাণিত, তার স্ত্রী রয়েছে, তার ভালো মন্দ না দেখেও তার দায়িত্ব তো নিয়ে তাকে তো সম্মান জানিয়ে চলতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যেই স্ত্রীটা তার জন্য এত কিছু করছে, তাকে তোয়াক্কা না করেই সে আর একটা মেয়ের প্রেমে পড়েছে এবং তাকে শেষ পর্যন্ত তো বিয়েও করে ফেলল। তার মানে কি, তার নিজের সুযোগ সুবিধের জন্য সে সবকিছুই করতে পারে তার মানে সিম্প্যাথিও নেই, তাই তো? না। সেই জন্য সেলফিশনেসটাকে আমি বেশি জোর দিয়েছি। অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ, পার্থপ্রতিম স্যার কিছু বলুন স্যার। আসলে খুবই আলোচনাটা সুন্দরই হয়েছে, এরকম ভাবেই চেয়েছিলাম। তবে একটা রুব্রিক নিতে গেলে আমাদের আর একটু সতর্ক হতে হবে, অন্যান্য দিক থেকেও তার সাপোর্টটা নিতে হবে আর কি। অনেকটাই বোঝা গেছে, স্বপন তুমি যেরকম বলেছো সেইটাই আর কি। আর মোটাস অপারেন্ডিটা তো আমাদের খোঁজ করতেই হবে। আর ওই সাইড থেকেও আর কি বিভিন্ন ভাবে তাকে ক্রস কোশ্চেন করেও ওই রুব্রিকটাকে কনফার্ম করতে হবে বিশেষ বিশেষ ক্ষেত্রে আর কি। তবে আজকের আলোচনাটা যেরকম হয়েছে, আমি আগের দিনও বলেছিলাম, অনেকটাই কাছাকাছি হয়েছে। নীলকান্ত তো খুব ভালো আলোচনা করেছে এবং অনেকটা ব্যাখ্যাও দিয়েছে। ধন্যবাদ নীলকান্তকে। হোক এরকম ভাবে, যেখানে কনফিউশন থাকবে সেখানে তো আমাদের আরো বিভিন্ন ভাবে ক্রস করে সেটাকে ক্লিয়ার করতে হবে আর কি, এটাই। এখানে তো আমি কি এই যে বিভিন্ন পর্বে ভাগ করে করে এক একটা জিনিস বলছি তো, হ্যাঁ, এখানে পর্বে পর্বে এবার যেরকম টাইম, স্পেস, ডিস্টেন্স, এর সাহায্যে আমরা কিভাবে রোগীগুলোকে দেখতে পারব, সেই মোডাস অপারেন্ডি থেকে আমরা কিন্তু দেখছি। ঠিক আছে, বিষয়টা সামহাট নতুন, কিন্তু আমি তো আমার অভিজ্ঞতার আলো থেকে যেভাবে দেখেছি সেভাবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঠিক হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি বিভিন্ন লেকচার গুলোতে কি চেষ্টা করছি, যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সিমটমস গুলোকে কিভাবে ফোকাস করা যায়। এরপরে জেনারেল আলোচনা, এগুলো তো হলো কি, তো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি এটাকে ফোকাস করার চেষ্টা করছি। এটা কি, রোগীর সঙ্গে কথা না বলে বিভিন্ন ভাবে ইন্দ্রিয়গুলোর সাহায্যে কিভাবে এটাকে সামনে আনা যায়, সেই মোডাস অপারেন্ডি, সেই কায়দাটা এটা এখানে বলা হচ্ছে আর কি। সুতরাং এখানে ওরা যেরকম ভাবে চাইছে, যেমন ওই ও বললো একটা সিমটমকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে, সেই জায়গায় আমি তো আসিনি। এটা তো আমি বলছি কি, এটা কি বিভিন্ন চোখের সাহায্যে কিভাবে আমি চোখ দেখে ইয়ে করব, পশ্চার দেখে কিভাবে ইয়ে করব, গেস্টার দেখে কি কি আমি যে জিনিসগুলো নেব, তারপরে এখন আজকে যেটা বললাম ডিস্টেন্স এবং স্পেস থেকে কিভাবে সিমটমস গুলোকে শনাক্ত করতে পারবো। অর্থাৎ এগুলো কি, এগুলো তো সেই এখনো সেই প্রশ্নোত্তর পর্বেই তো আমি আসিনি। সুতরাং সেই অপারেন্ডিস যেটা ওরা বলছে, ওই অপারেন্ডির মোডাসে এটা এগুলো যাবে না। এটাকে তো আমি এই আঙ্গিকে দেখব। সুতরাং একসঙ্গে সব চাইলে কি পাওয়া যাবে? এটাই আমার বক্তব্য। থ্যাংক ইউ। সকলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
আমাদের আজকের এই আলোচনা চক্রে অংশগ্রহণ করার জন্য। আর একবার ধন্যবাদ জানাবো আমাদের আজকের আলোচক ডক্টর নীলকান্ত সরকার স্যারকে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, হোমিও উদ্দীপনার সঙ্গে জুড়ে থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ।